দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শামীমুজ্জামান চৌধুরী। শামীম, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনার সাথে আমরা আলোচনায় আসবো, তবে তার আগে দেখে নেই ধন্যবাদ। আমার হাতে যে পত্রিকাগুলো রয়েছে তাদের শিরোনামে কোন কোন খবরগুলো জায়গা করে নিয়েছে। দর্শক, প্রথমে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। জানিয়ে দিচ্ছি তাদের শিরোনাম। অভিভাবকহীন বিশ্ববিদ্যালয় সংকটের কারণ দলীয়করণ, সাবেক প্রধানমন্ত্রী সহ সবার লাল পাসপোর্ট বাতিল হচ্ছে, পরিবহনে চাঁদাবাজির হাত বদল। দৈনিক ইত্তেফাক তাদের শিরোনামে রয়েছে ৬ জেলায় ভয়াবহ বন্যা, ফেনীতে বিদ্যুৎ মোবাইল নেটওয়ার্ক নেই, আখাউড়া ও সেনবাগে ২ জনের মৃত্যু, লাখ লাখ মানুষ পানিবন্দী। অর্থনীতির চিত্র তুলে ধরতে শ্বেতপত্র হচ্ছে। পাওয়া গেছে ১ কোটি টাকা অস্ত্র ও বৈদ্যুতিক মুদ্রা বিপুর অফিসে অভিযানে। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। দৈনিক সমকাল তাদের শিরোনামে রয়েছে দাবি দাওয়া ও বঞ্চিতদের চাপ পুলিশে, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ডুবেছে জনপদ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ, এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনামে রয়েছে হরিলুটের শীর্ষে বিদ্যুৎ খাত, বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান এমডির বিরুদ্ধে মামলা, ব্যবসায়ীদের ক্ষোভ, পাচার টাকা ফেরতে যুক্তরাজ্যের সহায়তা চান প্রধান উপদেষ্টা। হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মুক্ত খালেদা জিয়া। হুকুম পালনে বাধ্য ছিলাম, জল্লাদের ভূমিকায় ছিলেন তারিক সিদ্দিক। দৈনিক যুগান্তর তাদের শিরোনাম বিদ্যুৎ খাতে লুটপাটের মহোৎসব, বিপুর মাফিয়া সিন্ডিকেট। হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ৬.৫ বছর পর মুক্ত পরিবেশে খালেদা জিয়া। শেখ হাসিনার বিরুদ্ধে আরও ১০ হত্যা মামলা, হত্যা চেষ্টার মামলা ২টি। দৈনিক দেশ রূপান্তর তাদের শিরোনাম পুলিশের ছিল ব্র্যান্ড গোপালগঞ্জ, টানা বৃষ্টির সঙ্গে ত্রিপুরার পানি ডুবছে ফেনীর কুমিল্লা খাগড়াছড়ি, ভেতরে বাইরে বিক্ষোভ, অরক্ষিত সচিবালয়। দৈনিক বণিক বার্তা তাদের শিরোনামে ব্যাংক ও আর্থিক খাত, অপরাধ ব্যক্তি ও পর্ষদের শাস্তি আমানতকারী ও প্রতিষ্ঠানের। গোপালগঞ্জের ইকোনমিক হিটম্যান চৌধুরী নাফিজ শারাফাত। দ্য ডেইলি স্টার তাদের শিরোনাম হোয়াইট পেপার অন স্টেট অফ ইকোনমি ইন দ্য অফিং, ইসলামী ব্যাংক ফাইনালি রিড অফ এস আলম। শামীম, আমরা শিরোনামগুলো দেখে নিলাম। একটি বন্যার পরিস্থিতি দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি যে টানা কয়েকদিনের বর্ষণ এবং ভারতের ডুম্বুরা বাঁধ খুলে দেওয়ায় যে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে, তো বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আগে থেকে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? মাহমুদ, দেখেন, একটি বিষয় হচ্ছে যে ভারতের ত্রিপুরা রাজ্যে যে ডম্বুর বাঁধ আকস্মিকভাবে খুলে দেওয়ার কারণে কিন্তু হঠাৎ করে এই বন্যাটা, আমরা যদি দেখি যে দীর্ঘদিন ধরে বৃষ্টির কারণে যদি বন্যা হয় সেক্ষেত্রে কিন্তু সরকারের পক্ষ থেকে একটা আলাদা প্রস্তুতি থাকে, কিন্তু হঠাৎ করে যখন যে বন্যাটা হলো আমরা দেখেছি যে হঠাৎ করে এই ডম্বুর বাঁধ খুলে দেওয়া হলো এবং বেশ কয়েকটি প্রায় 7 থেকে 8টি উপজেলা কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়েছে এবং 6টি জেলা কিন্তু খুব ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখেছি যে ফেনীর পরশুরামপুর, ফুলগাজী, ছাগলনাইয়া এই 3টি উপজেলা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাশাপাশি আমরা দেখেছি যে নোয়াখালী এবং সিলেট জেলার মৌলভীবাজারও কিন্তু খুব ভালোভাবেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়া আমি দেখেছি যে বন্যার পানিতে কিন্তু লোকালয় ডুবে গেছে এবং সড়ক ডুবে গেছে, গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। কিন্তু আকস্মিক এই বন্যার কারণে আসলে অনেকটাই সরকার এবং যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদের কিন্তু ভালো বেগ পেতে হচ্ছে। আরেকটি বিষয় যে আমরা বন্যার সময়, এর আগে যে বন্যা আমরা দেখেছি যে বন্যার সময় সরকারের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়, যে সরকারের পক্ষ থেকে বন্যার সময় একটি কন্ট্রোল রুম খোলা হয় এবং সেখান থেকে প্রতি ঘন্টায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয় এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে কিন্তু দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা পাঠানো হয়, শুকনো খাবার দেওয়া হয়। এবারে কিন্তু এখন পর্যন্ত সেই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করি নাই এবং আমি
আমরা দেখেছি যে বন্যায় বিশেষ করে ফেনীর পরশুরামপুর এবং ফুলগাজী, ছাগলনাইয়া বিভিন্ন সড়ক প্লাবিত হয়েছে, বিভিন্ন আপনার মাছের ঘের প্লাবিত হয়েছে এবং খামার প্লাবিত হয়েছে এবং কয়েক কোটি টাকার কিন্তু সাধারণ মানুষের ক্ষতি হয়েছে এবং এই ক্ষতিগুলো কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব, কিন্তু যখন প্রাণহানি ঘটেছে আমরা দেখেছি এখন পর্যন্ত প্রায় 3 জনের কিন্তু আমরা বন্যায় মৃত্যুর সংবাদ পেয়েছি এবং পরিস্থিতি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে এখন পর্যন্ত আসলে যারা সুস্থ মানুষ তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে যেতে পারছেন, কিন্তু বিশেষ করে যারা অসুস্থ, যারা বিশেষ করে আমরা দেখেছি যে গর্ভবতী নারী কিন্তু একজন মারা গেছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়াতে, এবং যারা অসুস্থ মানুষ কিংবা ছোট শিশু তাদেরকে কিন্তু কোনোভাবেই সহজেই কিন্তু আসলে নিরাপদে আশ্রয় নেওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে। এক্ষেত্রে যদি আমি একটু বলি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং আইন শৃঙ্খলা, যেহেতু এখন ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্ট এখন সচল রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি যদি তারা সচল ভূমিকা পালন করে, আরও তৎপর ভূমিকা পালন করে, সেক্ষেত্রে আমার মনে হয় যে দুর্গতদের মাঝে সহজে ত্রাণ সহায়তা এবং উদ্ধার কার্যক্রম আরও সফলভাবে আমরা হয়তো বা আমরা যেটা দেখছিলাম গতকালকে যে হঠাৎ করে এই পানির বেড়ে যাওয়ায় এবং পূর্ব প্রস্তুতি না থাকায় বা কোনো সতর্কতা না থাকায় মানুষজন নিরাপদ আশ্রয়ে যেতে পারে নাই এবং তাদের মূল্যবান যে সামগ্রী ছিল সেগুলো হয়তো সরাতে সময় পায়নি। তো এই যে 25 থেকে 30 লাখ মানুষ এখন পানিবন্দী হয়ে আছেন, সরকারি ত্রাণ হয়তো তাদের জন্য দেওয়া সরকারের পক্ষেও সব জায়গায় পৌঁছানোটা সম্ভব না। তো আমরা যারা আছি আশেপাশে বা ব্যক্তি পর্যায়ে যারা ত্রাণ দিতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কতটা উৎসাহী বা এগিয়ে আসা উচিত? একদমই তাই মাহমুদ, আমরা দেখেছি যে গতকালকে ফেনী এবং ছাগলনাইয়া এই দুটি উপজেলায় প্রায় কয়েকশো মাছের পুকুর কিন্তু বিলীন হয়ে গেছে এবং মুরগির খামার, কয়েক হাজার মুরগি কিন্তু পানিতে মারা গিয়েছে। এক্ষেত্রে পাশাপাশি আসলে সরকার তো সহায়তা করছেই, সরকারের পাশাপাশি যদি স্বেচ্ছাসেবী সংগঠন এবং বেসরকারি উদ্যোগে সবাই যদি একসঙ্গে সহায়তা করে, সেক্ষেত্রে হয়তোবা এই কঠিন সংকট থেকে উত্তরণ সম্ভব। হ্যাঁ, আমরাও সেটা সবার মতো আমরাও প্রত্যাশা করি। আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে শিক্ষার্থী আন্দোলনে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং অটো ম্যাপিং বা একটা সিদ্ধান্ত আসবে হয়তো, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? মাহমুদ, সিদ্ধান্ত কিন্তু অলরেডি চলে এসেছে। সেটি হচ্ছে যে শিক্ষার্থী আন্দোলনের পরে কিন্তু আগে কিন্তু প্রায় 13টি বিষয়ের মধ্যে 7টি বিষয়ে পরীক্ষা হয়েছে এবং 6টি বিষয়ে কিন্তু পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল এবং এই 6টি বিষয়ে পরীক্ষা কিন্তু বারবার পেছানো হচ্ছিল। এরপরে শিক্ষার্থীরা, যারা এইচএসসি পরীক্ষার্থীরা আছেন, তারা কিন্তু দফায় দফায় বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে এবং আমরা যেটি দেখেছি, আমি নিজে সেখানে রিপোর্টার হিসেবে ছিলাম গত মঙ্গলবারে। ঘটনা যদি বলি যে সচিবালয়ের বাহিরে তারা বিক্ষোভ করছিলেন যে তারা বাকি যে 6টি বিষয় আছে এই 6টি বিষয় সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে পরীক্ষা নিতে হবে। তো মাহমুদ, যদি বলি যে সাবজেক্ট ম্যাপিং কিন্তু ওয়ান কাইন্ড অফ অটো পাস, অর্থাৎ এসএসসিতে যে তারা যে রেজাল্ট করেছে এই রেজাল্টের উপর ভিত্তি করে সাবজেক্ট ম্যাপিংটা হবে। তো আমরা যদি দেখলাম যে সকালে সিদ্ধান্ত আসলো, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুজ্জামান তিনি সিদ্ধান্ত দিলেন যে পরীক্ষা আরও 2 সপ্তাহ পিছিয়ে অর্ধেক মার্কে পরীক্ষা নেওয়া হবে বাকি যে 6টি বিষয় রয়েছে। হ্যাঁ, এর মধ্যে আমরা দেখেছি, একটু আমাকে সময় দেবেন, দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের ভিতরে কয়েক স্তরে নিরাপত্তা ভেদ করে তারা সচিবালয়ের ভিতরে প্রবেশ করলো এবং সচিবালয়ের ভিতরে প্রবেশ করে তারা কিন্তু আন্দোলন করলো, মাইক নিয়ে সেখানে ঢুকেছে, সচিবালয়ের কর্মপরিবেশ নষ্ট হচ্ছিল এবং এক প্রকার চাপে পড়েই কিন্তু শিক্ষা উপদেষ্টা এই 6টি বিষয় কিন্তু পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে এবং আমরা পত্রিকায় দেখেছি যে ওয়ান কাইন্ড মানুষ কিন্তু অনেক সমালোচনা করছে, কেউ সাধুবাদ জানিয়েছে। আবার গতকালকে আমরা দেখেছি যে প্রেস ক্লাবের সামনে কিন্তু নটরডেম সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু মানববন্ধন করেছে এবং আন্দোলন করেছে। তারা বলছেন যে এই যে অটো পাসের মাধ্যমে বা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মেধাবীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা চাচ্ছে যে পরীক্ষা হোক। এখন শেষ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত দিয়েছে যে বাকি যে 6টি বিষয় রয়েছে এই 6টি বিষয় সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হবে না কীভাবে হবে সেটি কিন্তু এখনও তারা নতুন কোনো সিদ্ধান্তে আসতে পারে নাই। শামীম, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনার সাথে আবারও দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।